বৃহস্পতিবার কুইজটা আমরা পোস্টপোন করছি আর কি। হ্যাঁ, আর এটা আমরা তাহলে যখন ফিজিক্যালি ক্লাস হবে তখনই নিব। তো যেটা আমি একটু বলছি যে কুইজ যেহেতু আরো আছে, আবার প্র্যাকটিক্যাল এক্সামও আছে, তোমরা কিন্তু প্রিপারেশনটা নিয়ে রাখো, কারণ ফিজিক্যালি ক্লাস হলে আমরা ডেট দিয়ে দিব, অথবা দেখা যাবে যে সময় পাবে না। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে স্যার। ওকে, আমরা তাহলে ক্লাসে ফিরি না? কি পড়ছিলাম আমরা লাস্ট ক্লাসে? হ্যাঁ, স্যার CRISPR-Cas জিনোম এডিটিং। জেনোম এডিটিং করছিলাম। আমার এখানে একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, তো যদি আমাকে শুনতে না পাও তাহলে বলবে। হ্যাঁ, যদি তুমি ডিসকানেক্ট হয়ে যাও। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আমি এখানে আবার ফুল স্ক্রিন করলে কেন জানি এটা আসে না। পরের স্লাইডে গিয়েছে নাকি? নো স্যার। নো স্যার। স্লাইড স্ক্রল হচ্ছে না, না? নো স্যার। নো স্যার। এটা কেন হয়, কোনো আইডিয়া আছে কারো? হুম, নো স্যার। তোমাদের অন্য ফ্যাকাল্টিরা ক্লাস 10 যে ওখানে ফুল স্ক্রিন হয় না? জি স্যার। না স্যার, সব ফ্যাকাল্টির হয় না। কারণটা কি, এটা কিসের জন্য? স্যার মেবি ইন্টারনেট অথবা অন্য কিছু। ইন্টারনেট তো ঠিকই আছে। এখন কি চেঞ্জ হয়েছে? এখন হচ্ছে স্যার। জি স্যার। জি স্যার। ডিএনএটাকে যদি তুমি নিউক্লিয়াসের মধ্যে ইনসার্ট করো, এবং যার ফলে তুমি কোনো জেনেটিক সুপেরিয়রিটি পাবে, দ্যাট ইজ ট্রান্সজেনিক, তাই না? সো ট্রান্সজেনিক অর্গানিজমস এর সাথে বা জিএমওর সাথে জেনোম এডিটিং ক্রপস এর একটা একটা পার্থক্য আছে। তো আমরা কিন্তু মোর প্রেফারেবল বলি যে জেনোম এডিটিং, তাই না? তো আমরা এটা বলেছিলাম যে জেনোম এডিটিং টুলগুলোর মধ্যে তোমার এটা অনেক আগে থেকে আছে, জেনোম এডিটিং, তাই না? এটা অনেক আগে থেকে আছে, কিন্তু আমরা খুব স্মল স্কেলে জেনোম এডিটিং করতাম। এবং যেমন তোমার ট্যালেন্ট মেথডটা ছিল, জিন ফিঙ্গার নিউক্লিয়াস প্রোটিন দিয়ে করা হতো। প্রোটিন বেসড জেনোম এডিটিংটা আগে থেকে আমরা করেছি, বাট ইদানিং আমরা জেনোম এডিটিংটা বেশি করছি বিকজ আমাদের ক্রিসপার সিস্টেমটা আছে, যেটা খুবই রোবাস্ট একটা সিস্টেম, এবং যেটার মাধ্যমে খুব মানে বিভিন্ন মানে খুব ওয়াইড ভ্যারাইটির মধ্যে করা সম্ভব আছে। তো জেনোম এডিটিং এর সাথে একটা কমন যেটা আছে, হোমোলোগাস রিকম্বিনেশন, তাই না? আমরা যদি জেনোমের মধ্যে ইনসার্ট করতে চাই, জেনোমের মধ্যে ইনসার্শনটা দুটো পারপাসে হতে পারে। একটা হচ্ছে তোমার নক ইন, আমরা বলি জিন নক ইন, অথবা জিন নক ডাউন, অথবা জিন নক আউট, তাই না? যদি কোনো জিন জেনোম থেকে বের করে নিয়ে আসতে চাও, কোনো জিনকে যদি ইনঅ্যাক্টিভেট করতে চাও, তাহলে ওখানে যদি তুমি কোনো ইনঅ্যাক্টিভেটেড পার্ট ঢুকিয়ে দাও, ওটার মাঝখানে যদি কোনো একটা কিছু ঢুকিয়ে দিতে পারো, তাহলে ওই জিনটা নক আউট হয়ে যায়। হ্যাঁ, আর যদি তুমি নক ইন করতে চাও, ধরো জিনের মধ্যে কোনো কিছু, জেনোমের মধ্যে কোনো স্পেসিফিক জিন তুমি ইনসার্ট করতে চাও, তাহলে কোনো জায়গা যেটা তোমার লেস অ্যাক্টিভ রিজিয়ন আর কি, যেটা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ থাকে, সেই রিজনের মধ্যে তুমি ওই জিনটাকে ঢুকিয়ে দিতে পারো। এই যে নক আউট অথবা নক ইন করার জন্য বেসিক্যালি আমরা যেই মেথডটাতে করে থাকি সেটাকে আমরা রিকম্বিনেশন বলি, এবং হোমোলোগাস রিকম্বিনেশন। So, early method to target gene to certain sites with a genome of an organism relied on the homologous recombination, HR বলা হয়। And by creating DNA construct that contain a template
that matches the targeted genome sequence, it is possible that the HR pauses within the cell will insert the construct at a desired location. তো এই হোমোলোগাস রিকম্বিনেশনে আমাদের সবচেয়ে বড় যে অবস্টাকলটা আমরা দেখি যে আমরা যেই জায়গায় ইনসার্ট করতে চাই সেই জায়গাটাকে আমি কিভাবে লোকেট করব বা সেই জায়গাটাকে আমি কিভাবে টার্গেট করতে পারি। তো আমরা যেটা করি যে তো তোমরা নিশ্চয়ই জেনেছো যে ইনসার্শন সিকোয়েন্স, যে বিভিন্ন ধরনের ট্রান্সপোজন সিকোয়েন্স আছে না, ট্রান্সপোজন সিকোয়েন্সের মধ্যে যদি আমরা দেখি তার দুইটা এন্ডে দুইটা আইএস সিকোয়েন্স থাকে যেটাকে আমরা ইনসার্শন সিকোয়েন্স বলি। এবং ইনসার্শন সিকোয়েন্স গুলো বেসিক্যালি কিছু রিপিট সিকোয়েন্স থাকে যেগুলো সাধারণত যেহেতু জিনোমের মধ্যে রিপিটিটিভ সিকোয়েন্সের পার্সেন্টেজটা অনেক বেশি থাকে, তো ইনসার্শন সিকোয়েন্স গুলো খুবই কমন থাকে। তো আমরা যদি এই ইনসার্শন সিকোয়েন্স গুলোর মাঝখানে যদি আমার জিনটাকে রাখতে পারি এবং ওই ইনসার্শন সিকোয়েন্স দিয়ে আমার টার্গেট রিজিয়নে আমরা খুব সহজে আমাদের জিনটাকে ইনসার্ট করতে পারি। তো ও ধরনের তোমার টেমপ্লেট আমাদেরকে ডিজাইন করতে হয়। So using this method on embryonic stem cell lead to the development of transgenic mice with targeted gene knockout. So আমরা যদি ট্রান্সজেনিক মাইস, তাই না, ট্রান্সজেনিক মাইস কোনগুলা, যে মাইস গুলাতে তোমার জেনোমের মধ্যে তোমার ট্রান্সজিনটাকে ইনসার্ট করা হয়, দিজ আর ট্রান্সজেনিক। জেনোমের মধ্যে তুমি ট্রান্সজিনটাকে ইনসার্ট করবে, তাই না, ট্রান্সজেনিক মাইস। কারণ আমরা যেমন অনেক সময় ট্রান্সজেনিক মাইস বানিয়েছি যেখানে গ্রোথ হরমোনটাকে ওই জিনটাকে ইনসার্ট করা হয়েছে, যেখানে ট্রান্সজেনিক মাইস আমরা বানিয়েছি যেটা হিউম্যানাইজ ম্যাপ তৈরি করছে যেটাকে আমরা জেনো মাউস বলছি। তো এই ধরনের ট্রান্সজেনিক মাইস ডেভেলপ করার জন্য আমরা নক আউট অথবা নক ইন করি টার্গেটেড জিনের ক্ষেত্রে। So it has also been possible to knock in genes or alter gene expression pattern through this homologous recombination. তো এখানে একটা ফিগারে দেয়া আছে, ফিগারটা দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। তো এটা দেখো আমার জেনোমিক ডিএনএ আছে, ওকে। এই জেনোমিক ডিএনএ এর মধ্যে এই রিজিয়নটাকে আমি চেঞ্জ করতে চাই। আমার টার্গেট জিনটা হচ্ছে এইটা। তো এই টার্গেট জিনটাকে আমি চেঞ্জ করব, মানে নক আউট করব, এই জিনটাকে আমি বের করে দেব উইদিন দ্য জেনোম। তাহলে এই জিনটাকে যদি আমি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই ধরনের একটা কনস্ট্রাক্ট তৈরি করতে হবে। এই ধরনের একটা কনস্ট্রাক্ট, এই কনস্ট্রাক্টের মধ্যে হচ্ছে জিন টার্গেটিং ভেক্টর। হ্যাঁ, জিন টার্গেটিং ভেক্টর, এই যে সিকোয়েন্সটা বলা হচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে তো হোমোলোগাস সিকোয়েন্স। হোমোলোগাস সিকোয়েন্স কার সাথে? তোমার জেনোমিক ডিএনএ যেটা আছে এই ডিএনএ এর সাথে হোমোলোগাস সিকোয়েন্স, যেই জায়গায় তুমি তোমার রিজিয়নটাকে ইনসার্ট করবে বা তোমার ট্রান্সজিনটাকে যেই জায়গাটাকে তুমি ইনসার্ট করবে। তো এই ধরনের হোমোলোগাস রিজিয়ন থাকবে। তারপরে হচ্ছে একটা তোমার পজিটিভ সিলেকশন মার্কার। তো আমার জিনটা যে আবার আমার এই রিজিয়নটা যে এর মধ্যে ঢুকেছে এটা আমি কিভাবে বুঝবো? যদি আমার এখানে একটা পজিটিভ সিলেকশন মার্কার থাকে, যেমন নিওমাইসিন। নিওমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা জিন আমরা এখানে ট্যাগ করে দিয়েছি। এবং আরেকটা হচ্ছে নেগেটিভ সিলেকশন মার্কার। নেগেটিভ সিলেকশন মার্কারটা হচ্ছে যে যদি এই মার্কারটা যদি আমার এটার মধ্যে না থাকে তাহলে আমি বুঝবো যে আমার জিনটা ইনসার্ট হয়েছে। তো এখানে এইচএসবি তোমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের একটা তোমার প্রোটিন দিয়ে দেওয়া হয়েছে চিকে, এটা হচ্ছে তোমার নেগেটিভ সিলেকশন মার্কার। তো আমরা যখন এগুলো হচ্ছে হোমোলোগাস সাইট, ওকে। হোমোলোগাস সাইট গুলো সাধারণত রিপিটেটিভ সাইট। তো যখন তুমি এই সিকোয়েন্সটা দিবে, এখন হোমোলোগাস রিকম্বিনেশন এটা তোমার ক্রিসপার সিস্টেম ছাড়াও করা সম্ভব। ক্রিসপার সিস্টেম ছাড়াও করা, তুমি যদি ভেক্টর বেসড হয়, তুমি যদি প্লাজমিডের মধ্যে যদি তোমার এই সিকোয়েন্সটা তুমি দাও এবং সাধারণত সেল ডিভিশন যখন হয় তখন এই হোমোলোগাস সিকোয়েন্স গুলো নিজেদের মধ্যে রিকম্বাইন হতে পারে এবং রিকম্বাইন হলে পরবর্তীতে দেখো যে কিছু কিছু সেল পাওয়া যাবে যাদের মধ্যে তোমার এই সিকোয়েন্সটা ইনসার্টেড হয়েছে, হ্যাঁ, উইদিন দ্য জেনোম। তো এই যে তোমার মডিফাইড জেনোমিক ডিএনএ, এই যে তোমার জেনোমিক ডিএনএ যেটা পাওয়া গেছে এটা কিন্তু স্টেবল একটা জেনোমিক ডিএনএ যার মধ্যে তোমার ডিজায়ার যে সিকোয়েন্সটা ট্রান্সজিনটাকে তুমি ইনসার্ট করতে পারো। তো নরমালি যে অ্যাপ্রোচটা আমরা দেখি রিকম্বিনেশন ছাড়া ভেক্টরের মধ্যে এই সিকোয়েন্সটা দিলে কিন্তু তোমার এই জিনটা এক্সপ্রেস হবে, বাট তোমার যে টার্গেট জিন যেটা আছে এটাকে তুমি মিউট করতে পারছো না জেনোমের মধ্যে। তো বাট এই হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে তুমি কোনো স্পেসিফিক জিন তুমি মিউট করতে পারবে
কোনো স্পেসিফিক মিউটেশন থাকলে সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, যদি একদম আর্লি স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট তুমি টার্গেট করো, যদি স্টেম সেল যদি তুমি টার্গেট করে স্টেম সেলের মধ্যে তুমি যদি ওই জায়গাটাকে টার্গেট করে ওখানকার জিনটাকে বা ওখানকার সিকোয়েন্সটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো, তাহলে ওখান থেকে যে অর্গানিজমটা আসবে তারা সাধারণত ফ্রি থাকবে, হ্যাঁ, এরর ফ্রি বা মিউটেশন ফ্রি থাকবে। তো জিন নকআউট মিনস কমপ্লিটলি ইরেজ দ্য টার্গেট জিন or inactivating them with nonsense mutation, frame shift or stop codon insertion। তো এটা হচ্ছে তোমার জিন নকআউট করতে পারে দুটো ভাবে। একটা হচ্ছে এই টার্গেট জিনটাকে তুমি ইরেজ করতে পারো, অথবা ইনঅ্যাক্টিভেট করা সম্ভব। ধর টার্গেট জিনের মাঝখানে তুমি একটা স্টপ কোডন দিয়ে দিলে, হ্যাঁ, অথবা তোমার একটা ফ্রেম শিফট মিউটেশন করে দিলে, হ্যাঁ, এটাও করা সম্ভব টার্গেট জিনের মধ্যে, তাহলে তোমার জিন নকআউট হচ্ছে। So gene knockout was originally developed by the, তো এটা খুবই কমন স্টোরি আর কি, যে মারিও ও যখন তোমার 2000 মানে সরি ও জিন নকআউট করেছে 1995 এর দিকে, হ্যাঁ, পরবর্তীতে নোবেল প্রাইজ পেয়েছে হোমোলোগাস রিকগনিশন, বাট তখন খুব বেশি অ্যাকসেপ্টেবল ছিল না। কিন্তু যখনই তোমার জেনোম এডিটিংটাকে অনেক বেশি ইয়ে করা হয়েছে, ফোকাস করা হয়েছে, তখনই কিন্তু তোমার এই হোমোলোগাস রিকম্বিনেশন বা তোমার জেনোম এডিটিং, ট্যালেন্ট বেস, প্রোটিন বেস জেনোম এডিটিং, এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে। তো জেনোম এডিটিং দুটো আছে, একটা প্রোটিন বেস আর একটা ক্রিসপার কাস। তো প্রোটিন বেসটা আগে যেটা আমরা বলছিলাম যে ট্যালেন্ট, হ্যাঁ, অথবা তোমার নিউক্লিয়াস বেস। তো নর্মালি তোমার এই ধরনের প্রোটিন বেস দিয়ে যেটা হচ্ছে তোমার একটা দুটো বেসিক্যালি দুটো প্রোটিন, একটা হচ্ছে তোমার ডিএনএ কে কাটবে, হ্যাঁ, যাদের তোমার FOK1 বাইন্ডিং মোটিভ থাকবে, আর একটা হচ্ছে তোমার জিঙ্ক ফিঙ্গার ডিএনএ বাইন্ডিং মোটিভ। এই দুটো, একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে আর একটা ডিএনএ বাইন্ডিং মোটিভ আছে। তো এই ধরনের ডাইমারিক তোমার ট্যালেন্ট প্রোটিন আর কি, যারা তোমার স্পেসিফিক জায়গায় ডিএনএ কে কেটে তোমার সেই জায়গায় হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে। তো এই মেথডটা কেন খুব বেশি ইউজ হয়নি, তার মধ্যে প্রধান কারণ যেটা হচ্ছে এটা সাধারণত ইউজার ফ্রেন্ডলি ছিল না। আর এই ট্যালেন্ট বেস মেথড বেসিক্যালি তোমার খুব লার্জ সিকোয়েন্সের জন্য বা লার্জ এডিটিং এর জন্য এটা করা সম্ভব হয়নি। হ্যাঁ, এই জন্য আসলে প্রোটিন বেস মেথড গুলোকে খুব বেশি এক্সপেক্ট করা হয়নি। কিন্তু পরবর্তীতে ক্রিসপার ক্যাস সিস্টেমটা যখন আসছে এবং এইটার জেনোম এডিটিং বা তোমার প্রসেসটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব সহজে তোমার এটাকে হ্যান্ডেল করা যায়, এবং যে কোনো জায়গাকে টার্গেট করা যেতে পারে তোমার এডিট করার জন্য। এবং এখানে আসলে কনস্ট্রাক্ট যেটা তৈরি করা হয় ক্রিসপারটা সিস্টেম তৈরি করার জন্য, যে ভেক্টরটা বা যে প্লাজমিডটা তৈরি করা হয়, এখানে আসলে খুব বেশি চেঞ্জ আমরা করি না, শুধুমাত্র গাইড আরএনএ যেটা আছে সেটাকে শুধু আমরা চেঞ্জ করি। সো এটা ওয়েস্টার্ন পিক বেস পেয়ারিং ইজ স্ট্রেট ফরওয়ার্ড এন্ড প্রেডিক্টেবল, এন্ড কনস্ট্রাকশন ইজ ফাস্ট, ইজি এবং চিপ। এটা কনস্ট্রাকশন করাটা খুবই সহজ। তো ক্রিসপারটা সিস্টেমে কি আছে, তাই না? ক্রিসপারটা সিস্টেমের মধ্যে কি আছে আমরা যদি দেখি, একটা একটা তোমার প্রোটিন আছে যেটাকে আমরা ক্যাস প্রোটিন বলি, এবং এই ক্যাস প্রোটিনটা বেসিক্যালি তোমার এটা একটা নিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে, সে তোমার ডিএনএ কে ডাবল স্ট্র্যান্ডে কাটতে পারে, দুটো স্ট্র্যান্ডে কাটতে পারে। আর তার সাথে একটা আরএনএ আমরা দিয়ে দিই, যে আরএনএটা তোমার কোন জায়গায় ক্যাস প্রোটিনটা কাটবে সেই জায়গাটা চিনিয়ে দেয়। তো এটাকে আমরা গাইড আরএনএ বলি, অথবা ক্রিসপার আরএনএ বলা হয়, আমরা এক একজনে এক এক নাম। তো আরএনএ তৈরি করা এবং তার সাথে ক্যাস প্রোটিনটা দিয়ে দেওয়া। তো এখানে ক্যাস প্রোটিনটা খুব বেশি বড় না, আর গাইড আরএনএ যেটা সেটা খুব বেশি বড় হয় না। তো এই দুটো ডিএনএ বানিয়ে, হ্যাঁ, ডিএনএ বানিয়ে আমরা যদি কোনো প্লাজমিডের মধ্যে দিয়ে দিই, এই প্লাজমিডটা যদি আমরা কোনো স্পেসিফিক সেলের মধ্যে ইনসার্ট করি, তাহলে ওই সেল তোমার প্লাজমিড থেকে ক্যাস প্রোটিনটা তৈরি করবে আর তার সাথে তোমার গাইড আরএনএটা তৈরি করবে। তো এরা তোমার অটোমেটিক্যালি কমপ্লেক্স তৈরি করে তোমার যেই জায়গায় এডিট করা দরকার মানে খুব স্মুথলি সেই জায়গাকে টার্গেট করে এডিট করতে পারে। তো কনস্ট্রাকশন প্রসেসটা ইজ ভেরি সিম্পল ফর দ্য CRISPR-Cas সিস্টেম কম্পেয়ার টু দ্য ট্যালেন্ট বেস অথবা প্রোটিন বেস তোমার কনস্ট্রাক্ট, প্রোটিন বেস কনস্ট্রাক্ট থেকে এটা অনেক বেশি সহজ। তো ক্রিসপার এটাকে আমরা
যদি ইলাবোরেট করি এটাকে আমরা বলি ক্লাস্টারলি রেগুলেটেড ইন্টারস্পার শর্ট প্যালিন্ড্রমিক রিপিট। তো শর্ট প্যালিন্ড্রমিক রিপিট, তাই না? আমরা প্যালিন্ড্রমিক সিকোয়েন্সের কথা জানি, তাই না? Yes, sir. প্যালিন্ড্রোম, তো প্যালিন্ড্রমিক সিকোয়েন্স যেগুলো আছে এগুলো বেসিক্যালি হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ, হেয়ারপিন স্ট্রাকচার, তাই না? হেয়ারপিন স্ট্রাকচার মানে তো বুঝতে পেরেছো, তাই না? ওরা যেহেতু প্যালিন্ড্রোম আছে, দুই পাশে দুই এন্ডের সিকোয়েন্সটা ইন্টারস্পার্স যদি হয়, ইন্টারস্পার্স শর্ট প্যালিন্ড্রমিক সিকোয়েন্স যদি হয়, তাহলে মাঝখানে একটা সিকোয়েন্স যেটা তোমার হেয়ারপিন তৈরি করবে, উপরে স্টেমটা তৈরি, সরি উপরে লুপটা তৈরি করবে, আর কমপ্লিমেন্টারি যেটা আছে এটা তোমার হেয়ার সরি স্টেমটা তৈরি করবে। তো স্টেম স্ট্রাকচার তৈরি করে দেখে এদেরকে সাধারণত ক্রিসপার বলা হয় এই রিপিট গুলাকে। এবং তার সাথে আছে তোমার ক্যাস9 প্রোটিন is a novel targeted genome editing technique derived from the bacterial immune system, and the system evolved as a self defense mechanism for bacteria. তো এই সিস্টেমটা বেসিক্যালি ব্যাকটেরিয়ার মধ্যে থেকে আসছে, তাই না? ব্যাকটেরিয়া থেকে আমরা পেয়েছি a way of self vaccinate against invading virus or plasma। তো এটা হচ্ছে তোমার সেল ভ্যাকসিনেট, তাই না? সেল ভ্যাকসিনেট মানে হচ্ছে ব্যাকটেরিয়া নিজেই তাদেরকে ইনভাইট করে প্রথমে ভ্যাকসিনেটেড হয়, পরবর্তীতে তারা যদি কোনোভাবে ঢুকে তখন সেগুলোর এগেনস্টে কাজ করতে পারে। তো এই অ্যাডাপটিভ ইমিউনিটি, তাই না? অ্যাডাপটিভ ব্যাকটেরিয়ার অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে তোমার এই ক্রিসপার-কাস সিস্টেম। আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি কোনটা? যদি আমরা বলি যে ইউক্যারিওটিক সিস্টেমে বা আমাদের অ্যাডাপটিভ ইমিউনি সিস্টেমটা কি রকম, কিভাবে কাজ করে অ্যাডাপটিভ ইমিউনি সিস্টেমটা আমাদের? আমি কি আছি নাকি নাই? Yes, sir. What? শুনতে পাচ্ছ আমাকে নাকি? Yes, sir. এই স্যার কিছু স্পেসিফিক সেল থাকে আমাদের যেগুলো হচ্ছে ইনভেডিং যে ভাইরাসগুলো সেগুলোতে মানে সেগুলোর এগেইনস্টে ফাইট করতে হেল্প করে। না, তাহলে এই এই ক্রিসপার-কাস সিস্টেমটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কেন আমরা অ্যাডাপটিভ ইমিউনিটি বলছি? কেউ কি বলতে পারবে? ক্রিসপার-কাস সিস্টেমটা কেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনো রেসপন্স হিসেবে কাজ করে? কেউ বলতে পারবে? কারো কোনো শব্দ নাই দেখি। এই কথাটা কি বুঝতে পেরেছো নাকি সেটা আগে বলো না আমাকে। যে this adaptive immunity has enabled bacteria and archaea to continually arm and rearm themselves against invaders। জি এটা স্যার। এটা একটা অ্যাডাপটিভ ইমিউনিটি, তাই না? জি স্যার। অ্যাডাপটিভ ইমিউনিটি এগেইনস্ট দ্য ভাইরাসেস অথবা প্লাজমিড। তো ব্যাকটেরিয়াল ইমিউনিটিটা যদি আমরা দেখি, এখানে দেখো ক্রিসপার যে লকিগুলো আছে বা ক্রিসপার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কিন্তু বেশ এক্সটেন্ডেড সিস্টেম ব্যাকটেরিয়ার মধ্যে। হ্যাঁ, এখানে শুধুমাত্র ক্যাস9 একটা প্রোটিন আর তার সাথে ক্রিসপার, এইটাই না, এটার সাথে আরো অনেক কিছু আছে। তো এখানে দেখো যে এটা আমরা এখানে যেটা দেখানো হয়েছে আর কি, ইটস এ লং সিকোয়েন্স। হ্যাঁ, এটার সাথে অনেক কিছু আছে, যেমন ক্যাস1 আছে, ক্যাস3 আছে। ক্যাস3টা বেশ এক্সটেন্ডেড একটা প্রোটিন। হ্যাঁ, তার কাছে কিছু তোমার আনআইডেন্টিফাইড প্রোটিন আছে। হ্যাঁ, তারপরে এখানে দেখো ছোট ছোট এইগুলা হচ্ছে তোমার ক্রিসপার। এই যে সায়ান কালারের যেটা আছে এটা ক্লাস্টার রেগুলারলি ইন্টারস্পেস শর্ট পেলিন্ড্রমিক রিপিট। এটা হচ্ছে তোমার, এইগুলো হচ্ছে তোমার রিপিট। তার মানে যতবারই তোমার বিভিন্ন ধরনের ফরেন কোনো কিছু ইনভেট করে ইনসাইড দ্য সেল, তখনই কিন্তু তোমার সে এই এক একটা
এই ক্রিসপার এই ধরনের রিপিট কিন্তু সে অ্যাড করে, হ্যাঁ, তার এই সিস্টেমের মধ্যে, তার ইমিউনিটি সিস্টেমের মধ্যে এগুলো অ্যাড করে। হ্যাঁ, এটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি ইমিউনিটি ডেভেলপ করার জন্য এই ক্রিসপার যে লকিটা আছে, হ্যাঁ, এই যে ক্রিসপার যে রিপিট গুলো আছে, এই রিপিট গুলো খুব ইম্পর্টেন্ট। তোমার যদি কোনো ইনভেডারের এগেনস্টে যদি রিপিট তৈরি না হয় এবং ইনভেডারের এগেনস্টে যদি রিপিট এখানে তোমার অ্যাসেম্বল না হয়, তাহলে কিন্তু ওটার এগেনস্টে ইমিউনিটি দেখাবে। নো স্যার। তো এটা আছে কিছু হাইপোথেটিক্যাল প্রোটিনস বলা হচ্ছে, আর এটি রিচ রিজিয়ন একটা আছে। তো তো কম্পোজিশন অফ ক্রিসপার রিজিয়ন, হ্যাঁ, এই রিজিয়নে যদি কম্পোজিশনটা আমরা দেখি, এখানে আছে ডিরেক্ট রিপিটেড সিকোয়েন্স, কিছু ডিরেক্ট রিপিটেড সিকোয়েন্স যেগুলোকে ক্রিসপার সিকোয়েন্স বলা হয়, নন রিপিটিটিভ স্পেসার সিকোয়েন্স। এই ডিরেক্ট রিপিট সিকোয়েন্সের মাঝখানে কিছু স্পেসার সিকোয়েন্স, দিজ আর নন রিপিটিটিভ, এবং স্পেসার সিকোয়েন্স গুলো ব্যাকটেরিয়ার নিজস্ব সিকোয়েন্স। আর এটা হচ্ছে এ লিডার সিকোয়েন্স ফ্ল্যাঙ্কিং এট দ্য এড ওয়ান এন্ড। তো একটা এন্ডে একটা লিডার সিকোয়েন্স। তো এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, সো এখানে যে ইয়েগুলো আছে, এইগুলো আছে তোমার ডিরেক্ট রিপিটেড সিকোয়েন্স, হ্যাঁ, যেটা ক্রিসপার বলা হয়, ডিরেক্ট রিপিটেড সিকোয়েন্স। মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নন রিপিটিটিভ স্পেসার সিকোয়েন্স। স্পেসার সিকোয়েন্স মানে দুটো রিপিট সিকোয়েন্সের মাঝখানে যেটা আছে দ্যাট ইজ এ স্পেসার সিকোয়েন্স। আর তার সামনে একটা লিডার সিকোয়েন্স, এই লিডার সিকোয়েন্স ফ্ল্যাঙ্কিং এট ওয়ান এন্ড অফ দ্য রিপিট। and Cas gene are associated with CRISPR loci as regulated। এর সাথে কিছু Cas gene আছে, Cas 1 2 আছে, এছাড়া A B C D আরো অনেক ধরনের জিন আছে, Cas 3 আছে। তার মানে এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো ইম্পর্টেন্ট তোমার এইগুলো এই CRISPR loci যেগুলো আছে এগুলোর সাথে একসাথে কাজ করার। তো আমরা দেখি যে এই ইন্ডিভিজুয়াল রিপিট সিকোয়েন্স গুলো, তার স্পেসার সিকোয়েন্স, লিডার সিকোয়েন্স, এগুলোর ফিচার গুলা। তো ডিরেক্ট রিপিট সিকোয়েন্স যেগুলো আছে, the CRISPR region varies between various organisms according to the number and also the size। তো এই CRISPR region যেগুলো আছে, এই যে CRISPR region, এই CRISPR region গুলো ভ্যারি করে various organisms according to the number and also the size। তো এগুলো বিভিন্ন অর্গানিজমের নাম্বার গুলো অথবা সাইজ গুলো কিন্তু ভ্যারি করে। তো these repeats that are clustered into one or more loci on the chromosome are often partially palindromic with the ability to form a hair। এই যে রিপিট গুলো আছে, এই রিপিট গুলো তোমার প্যালিন্ড্রোমিক হতে পারে, যারা তোমার কোনো হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করতে পারে। এটা হচ্ছে তোমার রিপিট। তো এই যে সিকোয়েন্স গুলো, এগুলো আসছে হচ্ছে তোমার ফরেন ইনভেডার থেকে। ফরেন ইনভেডার থেকে এই সিকোয়েন্স গুলো আসছে, এটা একটু মনে রাখবে। তারপর নন রিপিটেটিভ স্পেসার সিকোয়েন্স, মাঝখানে যেটা আছে, the spacer sequence vary in size from 26 to 72 base pairs। The spacer have similar length with a particular CRISPR array, but two identical spacer are not found in the same array। So এগুলো তোমার সিমিলার হতে পারে, হ্যাঁ, তোমার CRISPR লোকে অনুযায়ী, বাট আইডেন্টিক্যাল হবে। হ্যাঁ, সিমিলার মানে লেন্থে সিমিলার, বাট সিকোয়েন্সে আইডেন্টিক্যাল। It is believed that the spacer sequence have originated from foreign mobile genetic element. Just a small portion of known spacer map have been found to contain extra chromosomal sequence from the fuzz of plasmids। তো এগুলো বেসিক্যালি তোমার জেনেটিক মোবাইল জেনেটিক এলিমেন্ট, তাই না? মোবাইল জেনেটিক এলিমেন্টের কথা মনে আছে তোমাদের? মোবাইল জেনেটিক এলিমেন্ট কারা এগুলা? স্যার ভুলে গেছি। হ্যাঁ, কারো মনে নেই? একজনও বলতে পারবে না? কালহা? স্যার যেটা লোকেশন চেঞ্জ করতে পারে। হ্যাঁ, জেনেটিক এলিমেন্ট হচ্ছে তোমার মোবাইল জেনেটিক এলিমেন্ট, যেমন স্যার 2 তে কি পড়েছিলাম? ট্রান্সপোজন, ট্রান্সপোজল, প্লাজমিড। হ্যাঁ, ট্রান্সপোজল যারা আছে, হ্যাঁ, যেমন ট্রান্সপোজন ALU আছে, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর কারা আছে জানি, তোমার IS6110 আছে, IS ইনসার্শন সিকোয়েন্স 6110। হ্যাঁ, তারপরে 4310 আছে,
হ্যাঁ, IS4310 এ ধরনের বেশ কিছু মোবাইল এলিমেন্ট আছে যারা তোমার ডিএনএ যে কোনো জায়গায় নিজেদেরকে ইনসার্ট করতে পারে এবং জিন এভুলেশন অথবা জেনোম এভুলেশনের জন্য আমরা মোবাইল এলিমেন্ট গুলাকে মানে রেসপন্সিবল মনে করি, বিকজ এরা তোমার তৈরি হয়ে জেনোমের যে কোনো জায়গায় নিজেদেরকে ইনসার্ট করে। তো এখানে এই স্পেসার সিকোয়েন্স গুলো বেসিক্যালি আসছে তোমার মোবাইল জেনেটিক এলিমেন্টের দুই পাশে যে আইএস সিকোয়েন্স থাকে, ইনসার্শন সিকোয়েন্স, এই ইনসার্শন সিকোয়েন্স গুলার বেসিসে তোমার এই স্পেসার সিকোয়েন্স গুলো তৈরি হয়। স্পেসার সিকোয়েন্স গুলো যদি তোমার আইএস সিকোয়েন্স না হয়, তাহলে এই ক্রিসপার লোকির সাথে এই রিপিটটাকে বা ক্রিসপার লোকির সাথে অ্যাড করতে পারবে। হ্যাঁ, এই জন্য তোমার এই স্পেসার সিকোয়েন্স গুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমার ইনসার্শন সিকোয়েন্স ক্যারি করতে হবে, যার কারণে যার ফলে সে তোমার জেনোমের মধ্যে এই ক্রিসপার যে রিজিয়নটা আছে, রিপিটটা আছে, যেটা ফরেন কোনো ভাইরাস থেকে আসছে, এটাকে সে জেনোমের মধ্যে ইনসার্ট করতে পারে। So it is believed that the spatial sequence have originated from foreign mobile genetic elements. Just a small portion of all known spatial maps have been found to contain extra chromosomal sequence. Extra chromosomal sequence from phage অথবা প্লাজমিড থেকে আসে। তো এটা গেল এই স্পেসার এবং ক্রিসপার। এই দুটা গেল। আরেকটা আছে তোমার লিডার সিকোয়েন্স। তো লিডার সিকোয়েন্স যেটা আছে, এই যে রেড কালারে যেটা আছে, দ্যাট ইজ এটি রিচ নন কোডিং স্ট্রেস নিউক্লিওটাইড। ওকে, তো নন কোডিং, এটা কিন্তু নন কোডিং, বাট এই যে এরা কিন্তু কোডিং, মানে এরা হচ্ছে তোমার ট্রান্সক্রাইব হবে, এই রিজিয়নটা ট্রান্সক্রাইব হবে, বাট এই লিডার সিকোয়েন্সটা ট্রান্সক্রাইব হয় না। So it is a non-coding stress nucleotides are located on one side of the CRISPR loci at the 5' end. 5' end থাকে upstream of the first CRISPR repeat and often downstream of the last Cas gene. The last Cas gene এবং first repeated মাঝখানে এরা থাকে। And leader sequence are highly similar within the same prokaryotic species. তো সেম স্পেসিস যদি হয় তবে ক্ষেত্রে এই লিডার সিকোয়েন্সটা খুবই স্পেসিফিক হয়। Also different in distantly related species. Different species এর মধ্যে এটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, so bioinformatic analysis have shown that CRISPR loci lacking leader sequence are unable to incorporate new spacer and to execute CRISPR expression and interface. So যদি তোমার এই লিডারটা না থাকে কোনো স্পেসিসের মধ্যে, হ্যাঁ, তাহলে কিন্তু ক্রিসপার যে লকিগুলো আছে, এই যে রিপিট গুলো আছে, এই লকিগুলা কিন্তু তোমার জেনোমের মধ্যে ইনসার্ট হবে না, অ্যাজ ওয়েল এজ এদের এক্সপ্রেশন হবে না। এখন আমাকে একটু বলো, যদি এগুলার এক্সপ্রেশন না হয়, এক্সপ্রেশন মানে কি? জেনোমের মধ্যে আছে, বাট এদের যদি এক্সপ্রেশন না হয়, মানে এদের যদি ট্রান্সক্রিপশন না হয়, তাহলে প্রবলেমটা কি হতে পারে? লিডার গুলা কিন্তু ডিটারমাইন করবে তোমার ক্রিসপার এবং স্পেসার এদের এক্সপ্রেশন। তো এদের এক্সপ্রেশন যদি তোমার না হয়, তাহলে কি হতে পারে? বলো। স্যার এখানে তো তাহলে জিনের এক্সপ্রেশনটা যেহেতু দেখা যাবে না, তাহলে তো ডিফিকাল্ট হবে সামনে ডেভেলপ করা, বা এটা মানে এটা নিয়ে কিভাবে আগাবে, বা এখানে কি কি ভুল ত্রুটি হচ্ছে স্যার, এটা তো আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। না, সেটা না। আর কারো কোনো আইডিয়া আছে? যদি আমি ক্রিসপার এবং স্পেসারের এক্সপ্রেশন যদি না হয়, তাহলে কি প্রবলেম হবে? স্যার এই ফুল মেকানিজমটাই তো ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে না যদি এটা হচ্ছে এক্সপ্রেস না হয়। আচ্ছা, এই সেটা একটু স্পেসিফাই করতে পার? ঠিক আছে, তুমি যেটা বলছো যে ক্রিসপারটা সিস্টেম যেটা আছে এটা তাহলে কাজ করবে না যদি এটা এক্সপ্রেশন না হয়। হ্যাঁ, মানে কিভাবে একটু স্পেসিফাই করতে পারবে? ওকে, সো একটু জাস্ট একটু দেখো যে আমার এই যে ইয়েগুলা, এই ক্রিসপার লকিগুলা আসছে কোত্থেকে? এটা কোত্থেকে আসছে এই ক্রিসপার লকিগুলা?
এটা কোত্থেকে পেয়েছে ব্যাকটেরিয়া? স্যার ইনভেডার এর কাছ থেকে। ইনভেডারের কাছ থেকে, তাই না? ইনভেডারের কাছ থেকে এই লকিগুলা পেয়েছে, তাই না? আর স্পেসারটাও কিছুটা ইনভেডার থেকে আসে, কিছুটা তার নিচে, যেটা ইনসার্শন সিকোয়েন্স কমপ্লিট। এখন যদি পরবর্তীতে কোনো ইনভেডার যদি ঢুকে, তাহলে ইনভেডার ঢুকলে তাকে চেনার জন্য তো তার একটা সিকোয়েন্স লাগবে। ইয়েস স্যার। তো এটাকে যদি এক্সপ্রেস না করি, এটাকে যদি আমি ট্রান্সক্রাইব না করি, এটাকে যদি আমি আরএনএ তে না নেই, হ্যাঁ, তাহলে ওই ইনভেডারের সাথে হাইব্রিডাইজ করবে কে? কোন ইনভেডার আসছে সেটা তো বুঝতে হবে। সেটা বোঝার রেকগনাইজ করা যাবে না। হ্যাঁ, সেটাকে বোঝার জন্য তো তোমার এই সিকোয়েন্সটা লাগবে, এই সিকোয়েন্সগুলো লাগবে। হোল যে ক্রিসপার লকি আছে, ক্রিসপার যে ক্লাস্টারটা আছে, এই হোল ক্লাস্টারটাকে এক্সপ্রেস হতে হবে। এক্সপ্রেস করার পরে এটা গিয়ে চেক করবে যে এই ক্লাস্টারের মধ্যে কোনটার সাথে ইনভেডারের সিকোয়েন্স মিলে। যখনই মিলবে সেই জায়গায় গিয়ে কেটে দেবে। ঠিক আছে? সো এইটার এক্সপ্রেশন যদি এফিসিয়েন্টলি না হয়, তাহলে কিন্তু তোমার অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা আমরা বলছি ব্যাকটেরিয়ার নিজস্ব, সেটা কিন্তু হতে পারে। এই জন্য তোমার লিডার সিকোয়েন্সটা ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা দেখলাম যে তিনটা, এটা একটু মনে রাখবে যে হ্যাঁ বলো। অ্যাডাপটিভ ইমিউনিটিতে কি হবে শুনতে পাইনি স্যার, পজ হয়ে গেছে। মানে যদি তোমার এই ক্রিসপার এবং স্পেসার এই রিজিয়নটা যদি ট্রান্সক্রাইব না করে, তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটিটা তৈরি হবে না, অ্যাডাপটিভ ইমিউনিটি প্রোভাইড করতে পারবে না ব্যাকটেরিয়া। হ্যাঁ, আমরা আমরা একটু পরে আবার দেখবো আর কি। তো আমাদের এই তিনটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, লিডার, ক্রিসপার এবং স্পেসার। এই তিনটার কাজ, ডেফিনিট কাজ কিন্তু আমরা বুঝেছি। এরপরে আসে তোমার ক্যাস জিন, তার মানে এই যে ডাউন স্ট্রিমে যে তোমার ক্যাস জিন গুলো থাকে, এগুলোর কাজ কি? তো ক্রিসপার অ্যাসোসিয়েটেড, এটাকে বলে ক্যাসটা আসছে তোমার ক্রিসপার অ্যাসোসিয়েটেড। ক্যাস জিন হ্যাভ বিন অনলি ডিটেক্টেড ইন দ্য ক্রিসপার কন্টেনিং প্রোক্যারিওটস and have invariably been located adjacent to the CRISPR loci। তো এরা তোমার CRISPR লোকির সাথেই তোমার adjacent থাকে। and 6 core Cas family, কোর হচ্ছে তোমার 6টা, Cas 1 থেকে Cas 6 পর্যন্ত, among which 2 families Cas 1 এবং Cas 2 are universal and present in all Cas subtypes। Cas 1 এবং 2 এটা ইউনিভার্সাল, এটা সব সাবটাইপস এর মধ্যে আছে, সব ধরনের CRISPR লোকির মধ্যে আছে। So CRISPR-Cas system have been recently recognized based on the phylogeny and also in molecular mechanism action of the Cas gene। তো এখন যে CRISPR সিস্টেমটা আমরা তৈরি করি আর কি, সেই CRISPR সিস্টেমটা করছে তোমার কোন ধরনের Cas জিন আছে। Cas 1 এবং 2 এটা কমন, বাট আদার যেগুলো আছে এগুলো ডিফার করে। যেমন টাইপ 1 যেটা আছে, এটার ক্ষেত্রে Cas 3 আছে। CRISPR-Cas সিস্টেম টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 এর মধ্যে আছে Cas 3, টাইপ 2 এর মধ্যে আছে Cas 9। তো আমরা যে CRISPR-Cas 9 যেটা আমরা বলি, দ্যাট ইজ টাইপ 2। আর টাইপ 3 এর মধ্যে আছে Cas 10 জিন। এই তিনটা জিনই বেসিক্যালি তোমার ইয়ের সাথে, এই ক্রিসপার এবং স্পেসার লোকির সাথে অ্যাটাচ হয়ে তোমার ডিএনএ কে কাটে। হ্যাঁ, তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা রাখা। তো তুমি আমরা যখন CRISPR-Cas বলি তখন শুধু Cas 9টাই কেন স্যার ওখানে উল্লেখ থাকে স্যার? এইগুলো তো হ্যাঁ হ্যাঁ, Cas 9টাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় এবং সবচেয়ে বেশি স্টাডি, সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজে হ্যান্ডেল করা যায়। বাট সবচেয়ে সুপেরিয়র নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি আছে Cas 9 কম্পেয়ার টু Cas 3 অথবা Cas 4। ঠিক আছে, আমরা দেখি যে এখানে আমি এখানে বলেছি, দেখো যে Cas 1 এবং 2, Cas 1 যেটা আছে এটা কিন্তু ইউনিভার্সাল, Cas 1 এবং Cas 2 ইউনিভার্সাল, specifically exhibit nuclease activity against single stranded and branched DNA। তো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি আমার কিন্তু ক্যাসটা কেন লাগছে, শুধুমাত্র ডিএনএ কে কাটার জন্য, ডাবল স্ট্র্যান্ড ব্রেক। হ্যাঁ, ডিএসবি বলা হয়, ডাবল স্ট্র্যান্ড ব্রেক, দুই সাইডে কাটবে।
হ্যাঁ, নিউক্লিয়াস গুলো বেসিক্যালি নিক তৈরি করে, এক সাইডে কাটে, বাট এরা কিন্তু দুই সাইডে কাটে। তো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি এগেইনস্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড এন্ড ব্রাঞ্চ ডিএনএ হলে ওখানে কাটতে পারে। So replication fork and maybe implicated in addition noble repeats or spacer কাটতে পারে। হ্যাঁ, Cas2 যেটা ইনভলভিং নোবেল স্পেসার অ্যাকুইজিশন, Cas2 টা বেসিক্যালি স্পেসার অ্যাকুইজিশনের জন্য। স্পেসার অ্যাকুইজিশন মানে হচ্ছে তোমার স্পেসারটা কোথায় বসবে, ক্রিসপার রিপিট সহ স্পেসারটা কোথায় বসবে সেটার জন্য Cas2 টা কাজ করে। নোবেল রিপিট সিনথেসিস এন্ড রিপিট স্পেসার ইনসেশন ইজ দ্য লিডার। এটার কাজ বেসিক্যালি এই রিপিট গুলাকে তোমার ক্রিসপার লোকির মধ্যে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, এটা এডিটিং এ কোনোভাবে কাজ করে, ইমিউনিটিতে কাজ করছে, এই দুটো বেসিক্যালি ইমিউনিটিতে কাজ করে। ওকে, Cas3 যেটা এনকোড এ নিউক্লিয়াস ইনভলভ ইন দ্য ক্লেভেজ অফ দ্য টার্গেট ডিএনএ, সো রেসপন্সিবল প্রসিজার অফ ক্রিসপার আরএনএ ইনভলভ ইন দ্য রিকগনিশন টার্গেট। সো এইটা তোমার সিগনেচার জিন টাইপ 1, এটা কিন্তু তোমার ইমিউনিটি দেওয়ার জন্য ইনভেডার যে আছে তার ডিএনএটাকে কাটে। এটা আছে Cas6 আছে। হ্যাঁ, এন্ডোরাইবোনিউক্লিয়াস হুইচ ক্লেভেজ দ্য, এখানে একটু খেয়াল করবে সিআর দিয়ে ক্রিসপার আরএনএ বলা হচ্ছে, এখানে প্রি ক্রিসপার আরএনএ। আমরা একটু পরে আসবো এই ক্রিসপার আরএনএটা কোত্থেকে আসে। হ্যাঁ, এন্ডোরাইবোনিউক্লিয়াস হুইচ ক্লেভেজ দ্য প্রি ক্রিসপার আরএনএ উইদিন দ্য ক্রিসপার রিপিট সিকোয়েন্স ডিউরিং দ্য ক্রিসপার আরএনএ ম্যাচুরেশন। সো ক্রিসপার আরএনএ ম্যাচুরেশনের জন্য Cas6 টা লাগে। এটার সাথে ফরেন ডিএনএ বা ফরেন ইনভেডারের কোনো সম্পর্ক নেই, শুধু আমরা এটা পেয়েছি। এরপর আসে Cas9 টা, এনকোডস এ লার্জ প্রোটিন ইনভলভ ইন বোথ ক্রিসপার আরএনএ বায়োজেনেসিস এন্ড টার্গেট জেনিক লেভেল। সো এটাকে কেন, এটা সুপেরিয়র, এটা তোমার সিআরএনএ বায়োজেনেসিস, ক্রিসপার আরএনএ বায়োজেনেসিস এবং টার্গেট ডিএনএ ক্লিন দুইটাই সে করতে পারে। আর এটার ক্ষেত্রে তোমার C3 এবং C6 দুইটাই লাগে। Cas10 যেটা আছে এনকোডেড নিউক্লিয়াস ইমপ্লিকেটেড ইন টার্গেট নিউক্লিক অ্যাসিড, Cas10 টা টাইপ 3 এর জন্য, বাট এ Cas9 থেকে লেস সুপেরিয়র বলা। তো এখানে আমরা একটু দেখি যে আমরা Cas9 যেটা আছে এটা বেসিক্যালি স্ট্রেপ্টোকোকাস পায়োজেন্স থেকে নেয়। Streptococcus pyogenes system is orthogonal to the native E. coli system. তো S pyogenes এর সিকোয়েন্সটা বা Cas9 যেটা আছে ইটস অর্থোগোনাল। অর্থোগোনাল মানে আছে সিমিলার সিকোয়েন্স ইন দ্য নেটিভ E. coli সিস্টেম। হ্যাঁ, তুমি এটা E. coli এর মধ্যে সহজে, যেহেতু E. coli টা একটা মডেল অর্গানিজম, যে কোনো জিন এক্সপ্রেশন আমার জন্য এটা E. coli এর মধ্যে এক্সপ্রেস করাটা ইজি হবে, আমি সেটাকে নিই। এই জন্য আমরা Cas9 টাকে প্রেফার করি রেদার দেন আদার Cas3 অথবা Cas10। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। তো এখন আসো তোমার ব্যাকটেরিয়াল ইমিউনিটিটা আমরা কিভাবে পাই। এখন ব্যাকটেরিয়ার মধ্যে তোমার এই সিস্টেমটা কিভাবে কাজ করে, কিভাবে থাকে। তো এটা হচ্ছে আমার ক্রিসপার লোকি। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, ক্রিসপার লোকাস। এটা টাইপ 2, টাইপ 2 মানে Cas9 কন্টেনিং ক্রিসপার লোকাস, Cas9। ওকে, টাইপ 2 ক্রিসপার লোকি। সো এটা টাইপ 2 স্ট্রেপ্টোকোকাস পায়োজেনিক ক্রিসপার লোকি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাইরাস, ফরেন ইনভেডার। তো কি হবে, ওকে আগে এইটা একটু এক্সপ্লেইন করি তোমাদের। এটা হচ্ছে Cas9 আছে, 1 2 টা আছে, ঠিক আছে। 1 2 আমরা যেটা আগে বলেছি 1 2 টা আছে। এটা হচ্ছে লিডার, এটা এগুলো হচ্ছে তোমার স্পেসার কালো যেগুলো, আর এগুলো হচ্ছে ক্রিসপার। ক্রিসপার রিপিট গুলো হচ্ছে এটা ক্রিসপার। হ্যাঁ, ফর তোমার ইন্টারস্পেস রিপিটস, হ্যাঁ ক্রিসপার। আর এটা হচ্ছে ট্রান্স ক্রিসপার আরএনএ। এই ট্রান্স ক্রিসপার আরএনএ টা তোমার এই টাইপ 2 সিস্টেমে কাজ করে। এটা কাজ পরবর্তীতে কি আমরা দেখব। ওকে, তো এই 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 লোকাসটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো ইনফেকশাস যে ফরেন, সে তার ভাইরাল ডিএনএ ইনসার্ট করে, এটা হচ্ছে তার ভাইরাল ডিএনএ। তো এই Cas কমপ্লেক্স যেটা আছে Cas1 Cas2, এরা কি করে তার ভাইরাল কমপ্লেক্স এই ডিএনএটাকে এমন ভাবে ক্লিপ করে, এখান থেকে একটা ছোট অংশ সে বের করে নেয় যেটা স্পেসার হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং এই স্পেসার হিসেবে কাজ করে সেটার সাথে তোমার রিপিট সিকোয়েন্সটা নিয়ে সে এইটার সাথে অ্যাড করে দেয়। এটার সাথে অ্যাড করে দিলে তোমার স্পেসার এবং রিপিটটা নিলে তোমার এই ধরনের স্পেসার এবং রিপিট
এইভাবে তোমার অ্যাড হয়। যতই তোমার ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস তোমার ইনফ্যাক্ট করবে, ততই ডিফারেন্ট টাইপস অফ স্পেসার রিপিট তৈরি হয়। তো এটা হচ্ছে প্রথমে স্পেসার রিপিট তৈরি হলো, ঠিক আছে। তো এই যে তৈরি হওয়ার পর এখন সে ইমিউনিটি ডেভেলপ করেছে। ইমিউনিটি ডেভেলপ করেছে মানে হচ্ছে পরবর্তীতে যদি এই ধরনের ভাইরাস বা এই ধরনের ব্যাকটেরিওফাজ যদি আবার এই সেলটাকে ইনফ্যাক্ট করে, অ্যাটাক করার চেষ্টা করে, তখন ওইটার এগেইনস্টে কিভাবে ইমিউনিটি দেয় সেটা দেখো। ওকে, এখন দেখো যে ক্রিসপার লোকি যেটা আছে, এই ক্রিসপার লোকিটা এটা ট্রান্সক্রাইব হয়েছে, তাই না, ট্রান্সক্রিপশন হয়েছে। ট্রান্সক্রিপশন হয়ে এখানে ট্রান্স আরএনএ তৈরি হয়েছে, ক্রিসপার আরএনএ। এটা Cas9 ট্রান্সক্রিপশন হয়ে ট্রান্সলেশনের প্রোটিন তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্রোটিন তৈরি হবে না, এটা শুধুমাত্র আরএনএ তৈরি হবে। আর এখানে যে ক্রিসপার যে ইয়াটা আছে, এখান থেকে একটা আরএনএ তৈরি, এটাকে প্রি ক্রিসপার আরএনএ ট্রান্সক্রিপশন বলা হয়। এখান থেকে প্রি ক্রিসপার আরএনএ তৈরি হয়েছে। এখন বাইরের থেকে এসে তোমার এই ভাইরাসটা, সেম ভাইরাস আবার অ্যাটাক করেছে। এখন দেখো যে সেম ভাইরাসটা তার ডিএনএটাকে রিলিজ করেছে, আর ইন দ্য মিন টাইম এখানে যেটা ট্রান্স আরএনএ, এখানে আরএনএ তৈরি হয়েছে এইটা সহ, Cas9 সহ, এবং তোমার এই যে ট্রান্সক্রিপ্টটা আছে এইটা সহ একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, তার সাথে আরএনএসও আছে। এখন এই যে সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই ভাইরাস থেকে আসছে। হ্যাঁ, এগুলো কিন্তু কাজে লাগবে না, বাট এই সিকোয়েন্সটা কিন্তু পরবর্তীতে এখানে অনেকগুলাই তোমার কমপ্লেক্স আছে, তাই না? কারণ যেহেতু অনেকগুলো রিপিট আছে, অনেকগুলো কমপ্লেক্স, তার মধ্যে এইটা, যার মধ্যে তোমার এই ভাইরাসের লিপিডটা আছে, সিকোয়েন্সটা আছে, তার সাথে ট্রান্সক্রিপ্টর আরএনএটা আছে, হ্যাঁ, আরএনএস3 যেটা আছে, এটা এই কমপ্লেক্সটা পরবর্তীতে গিয়ে এই যে ভাইরাল যে ডিএনএ আছে, ভাইরাল ডিএনএ, হ্যাঁ, এইটার সাথে কমপ্লিমেন্টারি যে রিজিয়নটা আছে, হ্যাঁ, এই কমপ্লিমেন্টারি রিজিয়নের সাথে সে বাইন্ড করে। বাইন্ড করার পরে সেই জায়গায় যখন সে প্যাম সিকোয়েন্স খুঁজে পায়, সেই জায়গায় সে কেটে দেয়। হ্যাঁ, এই জায়গায় ধরো পেল, এই জায়গায় সে ডাবল স্ট্র্যান্ড ব্রেক করে। এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। তার মানে হচ্ছে যে এই যে সিকোয়েন্সটা এর মধ্যে রেখে দিয়েছে, এই সিকোয়েন্সটা ট্রান্সক্রিপশন হয়ে এই কমপ্লেক্সটা তৈরি করে, ক্রিসপার এবং ট্রান্সক্রিসপার আরএনএ সহ এই কমপ্লেক্সটা তৈরি করে, এইটা তোমার এই ডিএনএ এর এগেইনস্টে, ফরেন ডিএনএ এর এগেইনস্টে তোমার কাজ করছে, এবং যার ফলে ভাইরাল ডিএনএ ক্লিভ হয়ে গেলে এটা আর ফার্দার রেপ্লিকেশনে যেতে পারবে, এই ভাইরাসটা আর কখনোই তৈরি হতে পারবে। তার মানে এই কমপ্লেক্সটা কাজ করছে আমাদের বডিতে, যেমন অ্যান্টিবডি তৈরি করার জন্য যেমন তোমার অ্যাক্টিভেটেড বি সেল কাজ করে কোন একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে, একইভাবে এই কমপ্লেক্সটা কাজ করবে অ্যাজ এ অ্যাক্টিভেটেড বি সেল। তো যতবারই তোমার এই ভাইরাসটা ঢুকবে, ততবারই এখান থেকে ক্রিসপার তৈরি হয়ে এই সিকোয়েন্সে, যেটা এটা কমপ্লিমেন্টারি কমন সিকোয়েন্স, এটার এগেইনস্টে সে কাজ করে তোমার ডাবল স্ট্র্যান্ড ব্রেক করবে। এখানে প্যাম সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। ডিএনএ টার্গেটিং ইফ প্যাম ইজ প্রেজেন্ট, প্যাম হচ্ছে প্রোটো অ্যাডজেসেন্ট মোটিভ বলা হয়। এটা বেসিক্যালি তোমার এই ক্রিসপার লকের সাথেই থাকে, প্রোটো অ্যাডজেসেন্ট মোটিভ, যেটা কোন জায়গায় কাটবে সেটাকে ডিটারমাইন করে। ওকে, বোঝা গেল কি? ইয়েস স্যার। জি স্যার। কোথাও প্রশ্ন আছে তোমাদের? নো স্যার। নো স্যার। তার মানে ব্যাকটেরিয়া তোমার ক্রিসপার সিস্টেমের মাধ্যমে কিভাবে ইমিউনিটি ডেভেলপ করে, এটা তোমাদের বোঝা হলো, তাই না? জি স্যার। এখন ব্যাকটেরিয়ার এই সিস্টেমটাকে আমি কিভাবে আমার কাজে ম্যানিপুলেট করি? তো আমি যদি আমার জন্য চাই, তাহলে আমার এতগুলো ক্রিসপার দরকার নেই, তাই না? আমার শুধু স্পেসিফিক একটা হইলেই হলো, ঠিক আছে? ইয়েস স্যার। আমার শুধু স্পেসিফিক সিকোয়েন্সটা পেলে হলো, যেই জায়গায় আমি কাটতে চাই, সেই জায়গাটা, যেই জায়গায় আমি ইনসার্ট করতে চাই,
যে জায়গায় কোনো ইনসার্ট, সেই জায়গাটাকে আমাকে লোকেট করতে হবে এবং আমাকে এমন ভাবে লোকেট করতে হবে যাতে এটা তোমার অফ টার্গেট না হয়। একটাকে অন টার্গেট, আমরা একটাকে অন টার্গেট বলি আর একটাকে অফ টার্গেট বলি। মানে আমার এডিশনটা, চেঞ্জেসটা আমার পারফেক্ট জায়গায় হতে হবে। এটা এমন না যে ধরো হোল জেনোমের মধ্যে তুমি একটা সিকোয়েন্স টার্গেট করে দিলা, ওই সিকোয়েন্সটা যদি জেনোমের আরো বিভিন্ন জায়গায় থাকে তাহলে কিন্তু এই সিস্টেমটা ওখানে গিয়েও কাজ করবে, ওখানে গিয়েও কেটে রাখবে, হ্যাঁ, ওখানে গিয়ে ইনসার্ট করে দিবে। তো তুমি চাচ্ছ একটা স্পেসিফিক জায়গায় তোমার জিনটাকে বা তোমার সিকোয়েন্সটাকে ইনসার্ট করতে, বাট সে ওখানে না করে আরো অনেক জায়গায় করে ফেলবে। তো অফ টার্গেট ক্লিভেজ অথবা অফ টার্গেট এডিশন, এটা কিন্তু যদি তুমি খুব ভালোভাবে ক্রিসপার সিকোয়েন্সটাকে যদি তুমি বাছাই করতে না পারো তাহলে এই চান্সেসটা কিন্তু অফ টার্গেট, এটাকে আমরা অফ টার্গেট বলি। তো আমার এইটা লাগছে, ঠিক আছে, স্পেসারটা লাগবে, আর তার সাথে ট্রান্সক্রিসপার আরএনএ। সো এটাও আরএনএ, এটাও আরএনএ, এই জন্য আমরা বলি একটা গাইড আরএনএ কথা বলি, জিআরএনএ। হ্যাঁ, গাইড আরএনএ। গাইড আরএনএটা হচ্ছে যেটা তোমার এই সিকোয়েন্সটাকে ধরে নিয়ে যাবে জেনোমের যেই জায়গায় গিয়ে চেঞ্জ করতে চায় সেই জায়গায় নিয়ে। এই আরএনএটা সেই জায়গায় গিয়ে কমপ্লিমেন্টারি হবে এবং ওই জায়গায় গিয়ে তোমার এই Cas9টা তোমার কাটবে। এবং তার সাথে তুমি যদি তোমার ফরেন ডিএনএ যেটা আছে সেটাকে যদি দিয়ে দাও তাহলে সেটা সেই জায়গায় গিয়ে ইনসার্ট হবে। তো ওইটাকে আমরা একটু এখানে ইয়ে করেছি আর কি, বলতো দ্য সিস্টেম কম্প্রাইজেস CRISPR loci in a genome and a Cas9 protein. CRISPR হচ্ছে is a genomic locus of 10 name direct repeat sequence and protein spacers, the spaces in between repeat sequence which are derived from the invading elements. The CRISPR loci contains a combination of Cas9 genes sequence from non-coding RNA element called CRISPR RNA. সো CRISPR loci এর মধ্যে আছে Cas9 জিন আছে, নন কোডিং আরএনএ এলিমেন্ট CRISPR RNA আছে, এন্ড সিকোয়েন্স ফর স্মল ট্রান্সক্রাইব আরএনএ যেটাকে ট্রান্স CRISPR RNA বলা হয়, ট্রান্স অ্যাক্টিভিটি CRISPR RNA। তো এই ট্রান্স অ্যাক্টিভিটি CRISPR RNA Cas9, এবং এটা হলেই তোমার এডিটিং করার সময় the two RNA sequence CRISPR RNA and trans CRISPR RNA form a complex known as guide RNA and which determine the specificity of the cleavage of the target sequence. So এরাই ডিটারমাইন করবে তোমার টার্গেট সিকোয়েন্সের কোন জায়গায় কাটতে হবে। ইন দ্য নিউক্লিক অ্যাসিড অ্যালং উইথ দ্য প্রোটিন প্যাম সিকোয়েন্স, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্যাম সিকোয়েন্সটা লাগে 50 NGG সিকোয়েন্স, এটাকে বলে 50টা সামনে থাকবে আর তারপরে NGG, এন মানে তো বুঝোই তাই না, এন দিয়ে কোনটা হবে, কোন নিউক্লিওটাইড হবে? হ্যাঁ, মনে আছে তোমাদের কারো? কেউ ক্লাসে নাই মনে হয়। স্যার নিউক্লিওটাইড নাম্বার আমাদের জিজ্ঞেস করলে তো কোনো রেসপন্স পাওয়া যায়। হ্যাঁ, তো এন নিউক্লিওটাইড, এন দিয়ে বোঝাচ্ছে যে কোনো চারটার যে কোনো একটা হতে পারে, ATGC যে কোনো একটা হবে, আর জিজি তো আছে তাই না। তার মানে এখানে 50 মানে 50টা নিউক্লিওটাইড আগে থাকবে প্যাম সিকোয়েন্স, এটা হতে হবে তোমার ইয়ের সাথে কমপ্লিমেন্টারি, তোমার গাইড আরএনএ এর সাথে কমপ্লিমেন্টারি হবে এবং তার সাথে NGG এই সিকোয়েন্সটা থাকবে। তো এখানে একটু দেখো, এইটা হচ্ছে তোমার গাইড আরএনএ, হ্যাঁ, যেটা তোমার জেনোমের সাথে কমপ্লিমেন্টারি হবে। দিস ইজ দ্য গাইড আরএনএ। হ্যাঁ, এটা গাইড আরএনএ আমরা যখন ডিজাইন করবো তখন আমাদের মধ্যে, না হলে তোমার CRISPR RNA এবং ট্রান্স CRISPR RNA এটা মিলে কমপ্লেক্স হয়, এটা হচ্ছে গাইড আরএনএ। এটা তোমার টার্গেট সিকোয়েন্সের সাথে কমপ্লিমেন্টারি হবে এবং তোমার টার্গেট সিকোয়েন্সের এটা 50, হ্যাঁ, এটা 50টার, এই 50টা তোমাকে কনসিডার করতে হবে 50 এবং তার সাথে প্যাম সিকোয়েন্স NGG, এটা হচ্ছে NGG সিকোয়েন্স। এবং NGG সিকোয়েন্সটা তোমার হচ্ছে মানে যেই জায়গায় তুমি ইনসার্ট করবে সেটা, সেখানে প্যাম সিকোয়েন্স প্রোটেস অ্যাডজাসেন্ট মোটিভ এটা থাকবে। সো এই জায়গায় গিয়ে কাটবে, তো কোন জায়গায় কাটবে সেটা স্পেসিফাই করার জন্য এই প্যাম সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা এরপরে দেখবো একটু। হ্যাঁ, ওকে স্যার। ওকে স্যার।
কোনো প্রশ্ন আছে তোমাদের? নো স্যার। প্রশ্ন নাই, হ্যাঁ প্রশ্ন নো স্যার। কোনোদিন তোমাদের ইয়েস স্যার হবে কিনা সন্দেহ আছে। নাবিলা রব আছো? প্রেজেন্ট স্যার। শব্দ কিসের হচ্ছে নাবিলা? স্যার ফ্যানের মনে হয়। হ্যাঁ স্যার ফ্যানের। জাফলিনা আক্তার, Yes, sir. জোহরাতুন্নেসা, প্রেজেন্ট স্যার। তানজুম চৌধুরী, Yes, sir. সুমাইয়া রহমান, Present, sir. সাদিয়া ইবনাত, Yes, sir. মাইশা হুমায়রা, মাইশা, প্রেজেন্ট স্যার। আশরাফিয়া, Yes, sir. সানজিদ আলম, Present, sir. জান্নাতুল বাড়ি, প্রেজেন্ট স্যার। ফাতিমা, প্রেজেন্ট স্যার। মুশরিফা, Present, sir. সুবর্ণা হক, প্রেজেন্ট স্যার। মাহিয়ান খায়ের, ইয়েস স্যার। জহুরুল ইসলাম, Yes, sir. জুলকারনাইন, Yes, sir. তাসনিম জাহান, Present, sir. মাহফুজা লুবনা, ইয়েস স্যার। নাফিসা তাবাসসুম, ইয়েস স্যার। তানজিন জাহান, ইয়েস স্যার। সরফরাজ খান, Present, sir. জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান, Yes, sir. উম্মে হাবিবা, প্রেজেন্ট স্যার। উম্মে খাদিজা, প্রেজেন্ট স্যার। অনন্যা দাস, আব্দুল্লাহ সাকিব, Present, sir. বন্যা রানী, প্রেজেন্ট স্যার। শামসাদ শামিমা, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। কে? স্যার শামসুল শামিমা। তাইমা আফরিন, প্রেজেন্ট স্যার। নাইমুর রহমান, Present, sir. ইফতেখার, Yes, sir. আলহা। ঠিক আছে, ওকে, ভালো থাকো। স্যার স্যার আমি প্রেজেন্ট, আমার প্রেজেন্ট মনে হয় শোনা যায় নাই। স্যার উম্মে হাবিবা উপা। ক্লাসে ছিলা উম্মে হাবিবা? হ্যাঁ স্যার আমি তো ক্লাসে ছিলাম, আমি প্রেজেন্ট দিয়েছি কিন্তু মনে হয় শুনতে পাওয়া যায়নি। সরি হাবিবা, তোমার আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu আসসালামু আলাইকুম স্যার।